কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এইটুকুনি বোঝার মতো ক্ষমতা মেয়েদের অবশ্যই আছে। প্রায় ওই পিয়ার্স নিয়ে কথা বলতেন, টাচ করে কথা বলা পছন্দ করতো। ইনফ্যাক্ট এরকম শোল্ডার ধরতো, পেছন থেকে এসে এইভাবে দুই হাতে ধরে কথা বলতো। এই জিনিসগুলো আসলে আমি এটা সব কিছু আমি বলতে পারছি না, মঞ্জু ভাই নিজের মুখেই বলছিল যে ওর পারফরমেন্স ঠিক আছে, ওর ফিটনেসের প্রবলেম। আমরা তো এই দেশের জন্য খেলছি না। আমরা এখন কথা বলবো রুমানা আহমেদের সাথে, যিনি টি-20 এবং ওডিআই মিলে প্রায় 100-র উপরে ম্যাচ খেলেছেন, এবং তার সাথে আসলে কথা বলার আমরা জানতে চাইবো আসলে জাহানারা আলমের সাথে যেগুলো ঘটেছে তারা আসলে কি দেখেছে। তারাও তো টিমে ছিলেন, ড্রেসিং রুম শেয়ার করেছেন এবং কি নানা কথা জানেন। আমরা তার সাথে কথা বলবো। রুমানা আপু কেমন আছেন? আসলে জিজ্ঞাসা করার প্রশ্নটা মনে হয় না খুবই এখন অবান্তর, যে না করাই ভালো। এই যে ঘটনাগুলো হলো, আপনি লিখেছেন স্পিচলেস, কি বলবেন? আসলে গতকাল বলতে আমি জাহানারার যে এটা দেখেছি, ইন্টারভিউটা দেখেছি, আসলে ওটা দেখার পরে খুব গিল্টি ফিল হয়েছে, খুব খারাপ লেগেছে। ইনফ্যাক্ট যে কি বলবো আসলে ভাষা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমি এরকম একটা স্ট্যাটাস দিয়েছি। বাট এটা আমার আসলে লক্ষ্য ছিল না। আমি কিন্তু 2023 সাল থেকে অনার্গল কিন্তু বলে আসছি যে এরকম কিছু একটা ঘটতে চলেছে এবং ঘটছে টিমের মধ্যে। হ্যাঁ, তো আমার কাছে ফিল হয়েছে যে এটা নিয়ে আসলে আমি তো সিঙ্গেল। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। একটা প্লেয়ার তো আমাকে এইভাবে করেই কাউন্ট করা হয়েছে যে আমার কথাটা ওইভাবে করে কোনো মূল্যায়ন হয়নি। ইনফ্যাক্ট অনেক নিউজ পেপার বলেন বা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই সমস্ত নিউজ কিন্তু অনেকবার অনেকভাবে এসেছে, কিন্তু কোনোটাই কিন্তু কোনো মূল্যায়ন আসেনি। ইনফ্যাক্ট আমার কাছে যে আমাকে ডেকে বোর্ডে কথা বলবে যে কি হচ্ছে বা কি হয়েছে, যে আমি জ্যোতি আসার আগে কিন্তু 4 বছর কিন্তু টানা ক্যাপ্টেন্সি করেছি বাংলাদেশের হয়ে, এবং আমি সফল ক্যাপ্টেনও ছিলাম, এবং আমি টিমের যতটা ভালো কিছু করার আমার ক্যাপাসিটি ছিল আমি সব কিছু কিন্তু করেছি টিমের জন্য। তো অবশ্যই আমার এইটুকুনি প্রত্যাশা ছিল যে বোর্ড থেকে হয়তো বা আমাকে এইটুকুনি মূল্যায়ন করবে বা আমার কাছে কিছু জিজ্ঞেস করবে আমাদের দুঃসময় বা ভালো সময় কেমনভাবে কাটছে এগুলো। তো আসলে এই জিনিসটা আমরা পাইনি। এই যে আসলে মঞ্জুর ইসলাম মঞ্জুর কথা, যে কথাটা উঠছে, আপনাদের টিম ম্যানেজার ছিলেন, নির্বাচকও ছিলেন, তো এই যে এতগুলো কথা উঠলো জাহানারা আলম যে বলছেন, এগুলো কি আসলে একদম মিথ্যা নাকি আপনারা? মিথ্যা বলতে একজন মেয়ে যখন এই ধরনের অ্যালিগেশন দেয় আসলে এটা তদন্তের ব্যাপার অবশ্যই আছে। একজন মেয়ে এইভাবে করে কান্নাকাটি করে বলা এটা কোনো ইজি ব্যাপার না আসলে। কিন্তু আসলে ওর সাথে কি হয়েছে এটা তো আমরা স্বচক্ষে কিছুই দেখিনি, কিন্তু আমার কাছে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন যে ওই সময় মঞ্জু ভাইয়ের ক্যারেক্টার বা মঞ্জু ভাই কেমন ছিলেন, এটা যদি বলতে বলেন আমি এটা সম্পর্কে বলতে পারবো। কারণ এই সমস্ত যে সমস্ত হ্যারাসমেন্টের কথা বলেছে এটা তো অবশ্যই প্রকাশ্যে করবে না, মাঠের মধ্যে তো অবশ্যই করবে না। মাঠের মধ্যে তো আমরা এটাও বুঝতে পারি না যে কার সাথে গুড টাচ করছে, কার সাথে ব্যাড টাচ করছে, এটা কিন্তু আমাদের সাধ্য নেই বোঝার। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে আমাদের সবার কাছেই খারাপ লাগতো। হয়তো আজকে আমি বলতেছি, আপনার কাছে মনে হতে পারে তুমি একা বলতেছো বা আর কেউ বলতেছে না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সবাই জানে, সবাই কিন্তু বলতো এই জিনিসটা যে মঞ্জু ভাই কিন্তু আসলে উনি খুব ক্লোজলি কথা বলা পছন্দ করতো। হ্যাঁ, জাহানারা যেগুলো শো আপ করেছিল ইন্টারভিউতে, উনি কিন্তু জাস্ট ওইভাবে করেই কথা বলে। তো একটা মেয়ের সাথে আসলে এইভাবে করা কতটুকু যৌক্তিক আমি জানি না। আমি এইটুকুনি ওনাকে দেখেছি, উনি সবসময় মেয়েদের সাথে ওরকমের দেখা যাচ্ছে ঘাট ধরে কথা বলতো, খুব ক্লোজলি, যে কানের কাছে যে কথা বলতো। হ্যাঁ, কানের কাছে যে কথা বলতো। এই জিনিসগুলো তো লুকস ব্যাড। হ্যাঁ, এগুলো শুধু লুকস ব্যাড না, এটা তো আসলে আমরা সিনিয়র যারা, আমরা এটাকে আপনাদের সামনে মানে আমরা এটাকে বলতে পারবো, আওয়াজ তুলতে পারবো, এটাকে ভয়েস রেজ করতে পারবো। বাট অন্য জুনিয়র যারা, ওরা কিন্তু আমাদের সিনিয়রদের কাছে এসেই কিন্তু বলে যে আপু আমার সাথে এরকম ঘটেছে বা আমাকে এরকমের মানে এরকম। হ্যাঁ হ্যাঁ, আমি নাম উল্লেখ করবো না এইটুকু ফর শিওর, বাট আমি এইটুকুনি বলতে পারি 2-3 জন এরকম এসে যে মঞ্জু ভাই এরকমের। হ্যাঁ,
তারা এরকম এসে বলতো যে আমার এরকম কাছে এসে কথা বলে এটা ভালো লাগে না, উনি কেন এরকম বলে। ইনফ্যাক্ট এই যে লাইন আপে আমরা কথা বলি যে এই করে, ওনার কাছে কেউ ওইভাবে করে দাঁড়াইতে চাইতো না। উনি যদি বলে এখন একজন দাঁড়াচ্ছে ইটি, ওনাকে তো ধাক্কা মেরেও তো ফেলে দিতে পারে না, বাট ওনার এই সমস্ত আচরণ আসলে ছিল। আর তার সাথে ওনার যে আধিপত্যগুলো ছিল, উনি আমাদের কি বলবো গরু তাড়ানোর মতো তারাই তো আমাদের মাঠের মধ্যে, মাঠের বাইরে, যে কোনো জায়গায় ওনার ভয়ে আমরা শুধু প্লেয়াররা থাকতাম না, এখানে অফিসিয়ালরা ভয় থাকতো। কিছু হলে এই মঞ্জু ভাই বকা দেবে, হ্যাঁ, সবার মনের মধ্যে একটা তরস থাকতো যে এইটা। তো আমরা যে ফ্র্যাঙ্কলিভাবে বা করে কিছু করব, আমরা মজাটাও ঠিক মতো করতে পারতাম না। জেনারেল আমরা আরেকটি কথা বলেছেন যে যখন ম্যাচ শেষে যখন উইনিং মোমেন্ট হোক আর বা মানে ম্যাচ হেরে যাক, তখন যখন সবাই একসাথে মাঠে উঠতো তখন উনি মানে জড়িয়ে ধরতেন বা হাগ করতেন, যেটাকে বলছিলেন, এটা আপনি কাছ থেকে কতটুকু দেখেছেন? এটা ওনার একটা নেচার ছিল যে উনি এই জিনিসটা করতেন, এটা আমরা সবাই জানি, সবাই দেখেছি। এখন এটা আপনি কেমন মূল্যায়ন করবেন আমি জানি না। এখন যদি বোর্ডকে বলেন, বা আজকে যেমন আমার কাছে একটু শুনতে খারাপ লেগেছে যে আমাদের চেয়ারম্যান স্যার বলছেন যে ওনার কাছে এগুলো কোনো কিছুই ফিল হয়নি। মঞ্জু ভাই আমাদের জন্য যেটা করেছে, আমাদেরকে তাড়িয়েছে বা এটি আমাদের বকাঝকা যা করেছে সব আমাদের ভালোর জন্য, অবশ্যই আমাদের ভালোর জন্য। বাট আমরা তো গরু ছাগল না, আমরা তো এখন বড় হয়েছি, আমরা তো ন্যাশনাল ক্রিকেট খেলি, এখন আমরা এই যে আধুনিক ক্রিকেট খেলি। তাই এই যুগে আপনি বলেন, এখন তো মাস্টারদের, টিচারদের পর্যন্ত স্টুডেন্টদের গায়ে হাত তোলা নিষেধ, সেখানে সে এইভাবে করে তো আমাদের সাথে আচরণ করতে পারে না, এটা তো রাইট নাই। তো অবশ্যই তারা আমাদের অভিভাবক, এইগুলো আমাদের কাছ থেকে শোনা উচিত ছিল। আমরা অনেকবার তার কাছে কমপ্লেন করেছি, কিন্তু সে এইগুলোকে দেখছি ঠিক আছে, আমরা এই করতেছি, এইটা নিয়ে কোনো না, উনি তো তোমাদের ভালোর জন্য করতেছে, এইভাবে করে ধামাচাপা দিত। বাট সব কিছু কি সবসময় কি সবাই কি বলতে পারে যে উনি আমার সাথে এইরকম আচরণ করতেছে, এইগুলো করতেছে, এটা কি সম্ভব? অনেক কথা তো আছে আমরা আমাদের বাবা মার সাথেও শেয়ার করতে পারি না। যদি আমি আপনার কথা বলি যে আপনার সাথে আপনি কি ফেস করেছেন, আপনার সাথে বা আপনার সামনে কি ঘটেছিল, এগুলো যদি একটু শেয়ার করতেন যে কি হয়েছিল আসলে আপনার সাথে, আপনি কি ফেস করেছেন ব্যক্তিগতভাবে, আপনি মঞ্জু ভাইকে কেমন দেখেছেন? উনি আসলে যেভাবে আমাকে বাদ দিয়েছে এবং আমাকে যেভাবে বোর্ডের কাছে কালার করেছে, হ্যাঁ, তাতে আমার ক্রিকেট ক্যারিয়ার তো শেষ। হ্যাঁ, কিন্তু আমি যে প্রিভিয়াসে যে আমার যে রেকর্ডগুলো ছিল সেগুলো এখন আমার কাছে কোনো ভ্যালু নেই ওগুলার। যে আমি যে একজন ক্রিকেট প্লেয়ার ছিলাম, আমি টিমের জন্য যে আমার অর্জনগুলো ছিল কোনো কিছুই এখন ম্যাটার করে না, শুধুমাত্র ওনার জন্য। উনি দিনের পর দিন আমাদেরকে অপমান করত, আমাদেরকে টিম থেকে জাস্ট ছুঁড়ে ফেলার মতো উনি আমাদেরকে করেছে। উনি যেভাবে আমাকে টিম থেকে বাদ দিয়েছে, এইভাবে করে আমি জানি না কোন দেশের কোন সিনিয়র প্লেয়ারকে বাদ দেয়। অবশ্যই এইটুকুনি রেসপেক্ট আমি বোর্ড থেকে আশা করতেই পারি, বা উনি যদি হ্যাঁ যৌক্তিক কারণ, হ্যাঁ, এখন ওনার কাছে যখনই জিজ্ঞেস করি যে আমার পারফরমেন্স তো ঠিক আছে, তা আমার প্রবলেমটা কোথায়, আপনি মনে হয় প্রথম আমাকে বাদ দেওয়ার পরে ওখানে লেখাই ছিল যে মঞ্জু ভাই নিজের মুখেই বলছিল যে ওর পারফরমেন্স ঠিক আছে, ওর ফিটনেসের প্রবলেম। বোর্ড এটাই মেনে নিয়েছে, কারণ তাকে তারা সাপোর্ট করে, বোর্ড এটাকে মেনে নিয়েছে। কিন্তু একটা পারফর্ম প্লেয়ার কী করে আনফিট হয় আমাকে বলেন? একটা পারফর্ম প্লেয়ার কোনোদিন আনফিট হতে পারে না। এবার বিসিবি থেকে তো আপনি এগুলোর কোনো মানে সদুত্তর বা কোনো ইয়ে পান না, এটার কোনো সদুত্তর পাইনি। আমি একবার আমার মনে আছে যে হ্যাঁ, নো মোর ক্রিকেট লিখে আমি ক্রিকেট থেকে সাইড হতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট আমি বোর্ডে এটা জানানোর পরে নাদেল স্যারের সাথে আমি একটা মিটিং হয়, নাদেল স্যার আমাকে হ্যাঁ তখনকার পরিচালক ছিলেন, হ্যাঁ, তা উনি আমাকে জানিয়েছিলেন তোমার তো এজ হয়ে যাচ্ছে, তুমি ক্রিকেটের পাশাপাশি অন্য কিছু করো। কোথায় একটা সিনিয়র প্লেয়ারকে কেমন করে ট্রিট করা লাগে, এটা এখনও আমাদের কালচারে মনে হয় এখনও হয়নি, বা ভবিষ্যতে হবে কিনা জানি না। তো আমার মনে হয় যে এইবার ওয়ার্ল্ড কাপটা অনেকে দেখেছেন, তো এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে যে সিনিয়র প্লেয়ারদেরকে কেমন করে রেসপেক্ট করা লাগে, একটা প্লেয়ারকে কেমন করে টিম থেকে বের করতে হয়, এটা অবশ্যই জানা উচিত। আচ্ছা আপু, আমি যেটা মঞ্জু ভাইকে নিয়ে যেগুলো হচ্ছিল আর কি, মঞ্জু ভাই ব্যাপারে যেসব কথা আসছে, আপনার কাছে কি মঞ্জু ভাইয়ের কোনো এরকম কোনো কিছু আপনাদের কাছে বলেছে, বা আপনাদের টিমের সহকারী বা আপনাদের যে টিমমেটরা তাদের কাছে চেয়েছে, বা তারা এসে আপনাদের কাছে বলেছে, এমন কোনো কথা আছে যেরকম জাহানারা বলেছিলেন?
হ্যাঁ, উনি ওই মাঝে ওই যে হঠাৎ প্রায় ওই পিরিয়ডস নিয়ে কথা বলতেন। এটা ঠিক আছে, এখন আসলে ওর সাথে ব্যাপারটা একটু হয়তো বা ঘৃণ্যতম বেশি হয়েছে, এটা আমরা তো ওইভাবে সচক্ষে কিছু দেখিনি। না, তাকে সামনে থেকে যেটা দেখেছি যে আপনাকে প্রথমে তো বলে নিলাম যে ওনার এই জিনিসগুলো আমাদের কাছে খুব খারাপ লাগতো, সেটা উনি যে টাচ করে কথা বলা পছন্দ করতো, ইনফ্যাক্ট এরকম শোল্ডার ধরতো, পেছন থেকে এসে এইভাবে দুই হাতে ধরে কথা বলতো, এই জিনিসগুলো আসলে কি বলবো, এটা যদি আপনি এখন বলেন যে উনি আমার বড় ভাই হিসেবে এটা আমাদের সাথে করেছে, এটা সম্পূর্ণ রং। কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এইটুকুনি বোঝার মতো ক্ষমতা মেয়েদের অবশ্যই আছে। সব মিলে আসলে আপনারা এখন কী চান আসলে, যে এই যে এত কিছু ঘটলো আসলে দেশের ক্রিকেটের মানে তলানির অবস্থা, মানে আপনি রেজাল্ট কেমন পাচ্ছেন, তার চাইতে বড় কথা হচ্ছে এই যে নিউজগুলো, এগুলো তো সারা বিশ্বে যাচ্ছে, সেই জায়গাটায় আসলে দেশের ক্রিকেটের অবস্থা কী হচ্ছে, এই জায়গা থেকে আপনারা সিনিয়র ক্রিকেটাররা যারা আছেন তারা আসলে কী চান, মানে কি আসলে জুনিয়রদেরকে সেভ করার জন্য আপনারা কী চান? কারণ এটা তো সেফ নেই এখন। না, জিনিসটা আসলেই সেফ নাই, কারণ এটা আমি হয়তো বা আপনার কাছে আংশিক তুলে ধরেছি, আমার কাছে এরকম আরও অনেক জিনিস আছে যেটা আমি আসলে না আমি এটা সব কিছু আমি বলতে পারছি না। এটা আমি আপনাকে বললাম না, আমি অনেক কথা আছে আমি আমার বাবা মার সাথেও শেয়ার করতে পারি না, কিন্তু এই জিনিসগুলো এখন যেহেতু আসছে, ও জাহানারা যদি বলতে চাইতো, আপনারা যদি এখন সিনিয়ররা যদি না বলেন বা আপনারা যেসব কথা না বলেন, তাহলে হচ্ছে জুনিয়ররা আপনারা কথা বলতে পারতেছেন, এর থেকে কিন্তু ওদেরকে কিন্তু আরও চাপিয়ে দেওয়া হবে, ওরা কথা বলতে পারবে না, ওদেরকে কথা বলতে দিবে না, ওদেরকে কথা বলতে দিবে না, ওরা কথা বলবে না, এইটুকুনি সব কিছুই আমরা জানি। কিন্তু এখন হচ্ছে যদি বোর্ড থেকে আমরা সিনিয়র যারা আমাদেরকে ওই মূল্যায়ন করে যদি বোর্ড থেকে আমাদের কাছে কোনো কথা বলে, তাহলে আমার মনে হয় এই জিনিসটা বেশি ভালো হবে। তো এই জিনিসটা যেহেতু সারা বাংলাদেশে না, এটা এখন ওয়ার্ল্ড ওয়াইজ এখানে সবাই এখন দেখছে এই জিনিসটা, এটা আসলে আমাদের ক্রিকেটটাকে অনেক নিচে নামায় দিচ্ছে, এটা সত্যি কথা। যদি আমাদের বোর্ড যদি প্রথম থেকে এই জিনিসগুলোতে সোচ্চার হতো, আমাদের সাথে কোঅপারেশন করতো, আমাদের কথাগুলো আমাদের কষ্টগুলো যদি শুনতো, হয়তো বা এত দূর গড়াইতো না। তারা যদি আরও আগের থেকেই তদন্ত নেওয়া শুরু করতো যে কি হচ্ছে না হচ্ছে, তাদের মতোই কথা বলে যাচ্ছে আর আমরা আমাদের মতোই কথা বলে যাচ্ছি। দুই পক্ষ তো, আমরা তো পক্ষপাতিত্ব করতে আসিনি এখানে, আমরা তো এখানে কোনো গ্রুপ না, আমরা তো এই দেশের জন্য খেলছি না। ফিজিও একজন আপনাদের নারী একজন আছেন, ওনাকে নিয়ে অনেক কথা হচ্ছে, ওনার ব্যাপারটা যদি বলেন আমি বলবো এটা ওই জাহানারার ব্যাপারে যে টোটালি মনে হয় একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে এখানে, যে ওর ধারণা যে ওর কোনো ব্যাপার নিয়ে ফিজিও ম্যাম হয়তো বা মঞ্জু ভাইয়ের সাথে শেয়ার করেছে, কিন্তু মঞ্জু ভাই ওর এইটুকুনি জানে না যে মঞ্জু ভাইয়ের সাথে ওনার সাথে প্রায় দ্বন্দ্ব বাঁধত এই সমস্ত নিয়ে, এবং মঞ্জু ভাই একটা সময় ওনাকে কিন্তু টিম থেকে বের করে দেয়, নতুন ফিজিও নিয়ে আসে, তারপর উনি চলে যাওয়ার পর আবার উনি টিমে জয়েন করে। সব মিলিয়ে আসলে এখন আপনারা যেটা চাচ্ছেন যে দেশের ক্রিকেটের মানে এই যে যতগুলো ঘটনা ঘটেছে এগুলোর সুষ্ঠু বিচার, এবং আপনি নিজেও কোয়াবের সাথে আছেন, কোয়াব থেকেও এটার সুষ্ঠু বিচার চেয়েছে, সব মিলিয়ে আপনারা মানে এটা কি খুব দ্রুত চান কিনা? কারণ বিসিবিতে এমন ঘটনা ঘটেছে, আপনারা আমাদের বিসিবির সিও যে নিজামুদ্দিন, তার কাছেও কিন্তু অনেকেই চিঠি দিয়েছেন, তার যে ঘটনাগুলো ঘটছে এগুলো জাহানারা যেভাবে বলছিলেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড বলে দিয়েছিলেন সেখানে, কিন্তু সিওর থেকে তো এরকম কিছু কখনোই বলা যায় না। আর যেখানে মিডিয়া জানে, সবাই জানে, বিসিবি কেন জানে না এসব বিষয়? অবশ্যই বিসিবি জানতো, জানার পরে এগুলো আমি যতটুকু জানি ভাইয়া, যে আমাদের 23 না মনে হয় 22 সালে আমরা জিম্বাবুয়ে থেকে এসেছিলাম, ওইখানে কিছু অকারেন্স ঘটেছিল, ওখানে কি হয়েছিল আমি এটা আসলে বললাম না। হ্যাঁ, না, ওইখানে জাহানারার সাথে প্রায় মঞ্জু ভাইয়ের দেখতাম যে খুব মোকালাকালি, খুব রাগারাগি বাঁধত ওখানে দুজনের মধ্যে। ইনফ্যাক্ট জাহানারাকে কি করে ওখানে বসানো যায় বা কি করে, মানে ওর যতটুকু প্র্যাকটিস দরকার বা যে ফ্যাসিলিটিসটার দরকার ও আমার কাছে দেখেছিলাম, মানে আমি দেখেছিলাম যেটা, যে ও টোটালি আলাদা মানে একটা পার্ট হয়ে গিয়েছিল। তো সেখান থেকে ও একটা করে, মানে নোট ডাউন করে এবং 6 পৃষ্ঠার মনে হয় একটা জমা দেয় যে হ্যাঁ বিসিবিতে, যে ওর সাথে যে সমস্ত কাণ্ড ঘটেছে এগুলো নিয়ে অবজারভেশন লেটার। হ্যাঁ,
তো এটা ও যখন জমা দেয় তারপরে শুনেছিলাম আমি তখন জাহানারাকে বলেছিলাম যে তুই এরকম দিলি, এটা তো আমাদের সব সিনিয়রদের ভেতর থেকে এই কথাগুলো আসার কথা, যে উনি যে বিহেভিয়ারগুলো করছে আমাদের সাথে এটা মোটেও উপযুক্ত না আমাদের জন্য অন্তত। তা ও বলল কি না আমার আমি আমারটা রেস্ট করেছি, দেখি ওখান থেকে কি বলে। বাট ওখান থেকে ওর ওইটা উল্টো হিতে বিপরীত হয়, যেটা বললেন যে হিতে বিপরীত হয়েছে, যে ওর ওটা তো ফেরত দিছে, ইনফ্যাক্ট ওকে ও নানা ইস্যুতে জড়ায় দিছে। দর্শক, রুমানা আহমেদ যেমনটা বলছিলেন আসলে যে নারী দলের যে ঘটনাগুলো যতটুকু সামনে এসেছে তার ভিতরের আরও ঘটনা আরও ভয়াবহ, যেগুলো আসলে দীর্ঘদিন ধরে হচ্ছিল, এবং এগুলোর জন্য যতগুলো অবজারভেশন লেটার বলি, অভিযোগ লেটার বলি, যত কিছুই বলা হোক না কেন, যত কিছুই দেওয়া হয়েছে, তার কোনো কিছুরই সঠিক উত্তর বিসিবি দিতে পারেনি। এবং বিসিবির যে সিইও নিজামুদ্দিন, ওনার কাছে এই নিয়ে অনেকবার, এটা আমি যতটুকু শুনেছি যে প্রথম বিভাগের একজন নারীও কিন্তু এসবের শিকার হয়েছিলেন, সেই জায়গাটাই কিন্তু জাহানারা আলম সেটাও কিন্তু বিসিবিতে সিইওকে জানিয়েছেন, কিন্তু সিইও সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলেনি, কখনো এটা সামনেও আসেনি। কিন্তু মিডিয়া থেকে সবাই জানতো নারী ক্রিকেটে কী হচ্ছে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।